গত ক্লাসের ভিডিও। জি স্যার, গত ক্লাসের ভিডিও পাইছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করবো আমাদের হোম মেনুর ফন্ট সংক্রান্ত। ফন্টের মধ্যে প্রথমে বুঝতে পারছেন যে ফন্ট, এই ফন্ট বক্স নিয়ে আমরা ইতিমধ্যে অনেকবার আলোচনা করেছিলাম। আমাদের যখন বাংলার ফন্টের দরকার হয় তখন আমরা বাংলা ফন্ট সিলেক্ট করেছি। আমাদের যখন উর্দু ফন্ট দরকার হয় তখন আমরা উর্দু সিলেক্ট করেছি। ইংরেজি যখন দরকার হয় ইংরেজি করেছি। আর আরবি যখন দরকার হয় তখন আরবিও করেছি, বা অটোমেটিক ভাবে আরবিটা ডিফল্ট একটা ফন্ট চলে আসে। এই যে ফন্টটা পরিবর্তন করি আমরা, এই ফন্ট পরিবর্তন গুলো আমরা আমাদের যে ফন্ট বক্স রয়েছে সেই ফন্ট বক্স থেকে আমরা করতে পারি। ফন্ট বক্সে যখন ড্রপ ডাউনে ক্লিক করবেন তখন অনেক ফন্ট আপনি এখানে পাবেন। এক কথায় আপনার কম্পিউটারে যত ধরনের ফন্ট সেট আপ করা আছে, কালেকশন আছে, ওই ফন্ট গুলো আপনি এখানে দেখতে পান। ফন্ট, খত বা স্টাইল, বাংলার এক একজনের লেখা এক এক ধরনের। ঠিক এক ভাষায় একাধিক স্টাইলের লেখা যায়, আর সেই একাধিক স্টাইল গুলো আমরা ফন্ট বক্সের মধ্যে পাবো। এখানের মধ্যে বাংলাগুলো বাংলার জন্য, ইংরেজি গুলো ইংরেজির জন্য, আরবি গুলো আরবির জন্য। সেকেন্ড আসেন হলো ফন্ট সাইজ। আপনি একটা ফন্ট সিলেক্ট করেছেন, যেমন এখানে সিলেক্ট করেছেন কম ইসলাম। এই যে একটা ফন্ট, এই ফন্ট আপনি সিলেক্ট করেছেন। ফন্ট পরিবর্তন করতে চাইলে ফন্ট পরিবর্তন চান, কোন ফন্ট আপনি চান। এখানে নানান ধরনের ফন্ট স্টাইল রয়েছে। যে স্টাইলটা আপনার লাগবে, পছন্দ হবে, সেটাতে আপনি ক্লিক করেন, এখানে ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে গেছে। এভাবে ফন্ট সাইজ যদি আমি ছোট বড় করতে চাই তাহলে ফন্ট সাইজ থেকে আমি ছোট বড় করতে পারি। এখানে সর্বনিম্ন শো করছে 8 এবং সর্বোচ্চ বড় সাইজ দেখাচ্ছে 72। এখন প্রশ্ন হলো, আমাদের সর্বনিম্ন কি আমরা 8ই করতে পারবো? এর নিচে করতে পারবো না? কিংবা আমরা কি সর্বোচ্চ 72 করতে পারবো, এর উপরে করতে পারবো না? প্রশ্নের উত্তরটা হলো, আপনি সর্বনিম্ন 8 নয়, বরং সর্বনিম্ন আপনি 1 করতে পারবেন। একের নিচে নয়, মানে 0.5 হবে না, হবে 1। এত ছোট করতে পারবেন ফন্ট সাইজটাকে যে একের নিচে নয়। 1 করেছি দেখেন। এখান থেকে আপনি যে সাইজটাই সিলেক্ট করবেন ওই সাইজটাই ফন্ট সাইজ হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ ফন্টের লেখাটা কত বড়, এটা ফন্ট সাইজের উপর নির্ভর করে আপনি নিশ্চিত করতে পারবেন লেখাটা এত বড় বের হবে, লেখাটা এত ছোট বের। আবার এখানে সর্বোচ্চ দেখাচ্ছে 72। 72-এর মধ্যে দেখতে পাচ্ছেন কত বড়। আপনি যে এত বড় করতে পারবেন, যে সর্বোচ্চ এই পর্যন্ত করতে পারবেন, বিষয়টা কিন্তু এমন না। বরং এর থেকে বড় করতে পারবেন। এটা কত, আপনি এখানে লিখে দেন কত দরকার আপনার। 500 দরকার, 500 লিখে দেন। এখানে 500 লিখেছি। 500 লেখার দ্বারা আমার একটা ফন্ট কিন্তু একটা পেজের মধ্যে পরিণত হয়ে গেছে। এক ফন্ট এক পেজ, মানে এত বড় হয়ে গেছে যে পুরো পেজ ভরাট হয়ে গেছে। 500, যদি 1000 দেন,
1000 দিলে কি হয়, এক ফন্ট কয়েক পেজের মধ্যে চলে যায়। তো এইখানে প্রশ্ন হলো, আমি কি 1000-ই করতে পারবো? না, আপনি আরো বেশি করতে পারবেন। কত করতে পারবেন? আপনি এখানে লিখে দেন, যেমন আমি 2000 লিখলাম, তখন আপনাকে মেসেজ করে বলে দিবে the number must be between 1 and 1638। আপনি 1 থেকে 1638 পর্যন্ত ফন্ট সাইজ বড় ছোট করতে পারবেন। 1638-এর উপরেও করা যাবে না, and 1-এর নিচেও করা যাবে না। 1-এর নিচে কত? 1-এর নিচে হাফ হয়, সোয়া হয়। আমরা এই সাইজ অনেকে চিনি স্কেল সাইজের মতো, পিটি। তো এইখানে স্ট্যান্ডার্ড কত বা আমাদের লাগতে পারে কত? আমাদের লাগতে পারে সর্বোচ্চ গেলে 100 থেকে 150, বা সর্বোচ্চ গেলে আমাদের 300। যদি বলেন যে আমি এত বড় বড় করে করব, এক পৃষ্ঠার মধ্যে একটা, সেক্ষেত্রে তো দেখতে পেয়েছেন 500 লিখলে একটা বর্ণ এক পৃষ্ঠা হয়। তাহলে আপনি ওইভাবে করতে পারবেন। 90% সাইজ আপনার সর্বোচ্চ গেলে 30 থেকে 40-এর ভিতরে থাকে। 90%। ম্যাক্সিমাম কাজগুলো তার বড় ক্যাটাগরি হয় না, কাজ হয় বই পুস্তকের, অ্যাপ্লিকেশনের, দরখাস্ত, নোটিশ ইত্যাদি কাজগুলো ম্যাক্সিমাম হয়। যার ধরুন আপনি সর্বোচ্চ গেলে আপনার সাইজ ব্যবহার হতে পারে 40 থেকে 50, এর ওভার হবে বলে মনে হয় না। যদি প্রয়োজন হয় আপনি দেখে দিলেন, আপনাকে তো আমি লিমিটেশনটা পার করে দিলাম, মেনশন করে দিলাম যে আপনি এত থেকে এত পর্যন্ত করতে পারবেন। এটা হলো ফন্ট সাইজের কাজ। সেই ফন্ট সাইজটা ড্রপ ডাউনের মাধ্যমেও আপনি কি করতে পারবেন, বড় ছোট করতে পারবেন। এখান থেকে ক্লিক না করে এখান থেকে আপ ক্লিক করলে বড় হবে, ডাউন ক্লিক করলে ছোট হবে। ক্লিকের মাধ্যমে বড় ছোট হবে। এরপরে আসেন হলো আমার চেঞ্জ ক্যাচ। চেঞ্জ ক্যাচ কাকে বলে? আচ্ছা, কে বলতে পারবেন? ইংরেজির ক্ষেত্রে, ইংরেজি ক্ষেত্রে কয়টা স্টাইলে আপনার লেখা যায় বা লেখার পদ্ধতি রয়েছে, কে বলতে পারবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, যার যে কয়টা মনে আসে বলেন, বলেন। তিনটা। তিনটা। আর বাকিরা বলেন। পাঁচটা। বলেন, বাকিরা বলেন। তিনটা। সবাই তিনটা? জি। বলেন ঠিক। যারা যারা বলেছেন তিনটা তারা বলেন। বলেন, ঝটপট বলেন। অনেকগুলো স্টাইলই তো লেখা যায়, তিনটা ছাড়াও। যার যে কয়টা মনে আসে ওইভাবে বলেন। ইংরেজি লেখার পদ্ধতি কয়টা? যেমন এই যে বড় হাতের সবগুলো লেখা বড় হাতের লিখলাম না, জি। এটা একটা পদ্ধতি। আবার যদি সবগুলো ছোট হাতের লিখি তাহলে সেটা আরেকটা পদ্ধতি। এইভাবে কয়টা পদ্ধতি সাধারণত লেখা হয় বা বই পুস্তক যারা পড়েছেন, কয়টা পদ্ধতি আপনার পেছনে হাতের লেখা একটা পেছনে হাতের লেখা তার পদ্ধতি না। পাঁচটা ছোট হাতের লেখা, বড় হাতের লেখা, এটা হলো পদ্ধতি। পদ্ধতি একটা। পেঁচানো লিখতে গেলে তো হয়তো ছোট হাতের লিখবেন না বড় হাতের লিখবেন, ওটা লেখার স্টাইল, তিনটা পদ্ধতি না। পদ্ধতি স্যার, হ্যাঁ, তিনটা পদ্ধতি। আচ্ছা আমি তো দুইটা বললাম, আরেকটা আপনি বলে দেন দেখি। আরেকটা বড় হচ্ছে ছোট মিলে শব্দের শুরুতে একটা থাকবে,
বড় হাতের শুধু এই প্রথম হরফটা সবগুলো ছোট হাতের। লাইনের শুরুতেই বড় প্রথম হাতের বড় বড় হাতের প্রত্যেকটা প্রথম ওয়ার্ডের বর্ণটা। শুরুতে বড় হাতের। তার মানে তৃতীয় পদ্ধতি হলো। সবাই একমত? জি আর কোন অনেক সময় আর কোন পদ্ধতি আছে? প্রত্যেক ওয়ার্ডের শুরু দিয়ে বড় হাতের প্রত্যেক ওয়ার্ডে? শুরুতে বড় হাতের। তার মানে কি 3 পদ্ধতি হলো না 4 পদ্ধতি? চারটা। চার। আচ্ছা, তিনটা আর কি হলো। পদ্ধতি আছে? আর প্রত্যেক ওয়ার্ডের হ্যাঁ, প্রত্যেক ওয়ার্ডের শুরু দিয়ে ছোট হাতের। বুঝে নাই, স্পষ্ট বুঝে নাই। প্রত্যেক ওয়ার্ডের শুরু আচ্ছা, কেউ বুঝে থাকলে আমাকে বুঝাই দেন, উনি কি বলতে যাচ্ছেন। স্যার ওনার কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ইয়াসিন ভাই। তার মানে হলো 4টা পদ্ধতি আপনাদের অনুযায়ী। জি পদ্ধতি বুঝতে পেরেছেন তো? সবগুলো লেখা বড় হাতের, এটা একটা পদ্ধতি হয়। সবগুলো লেখা জি ছোট হাতের, এটা একটা পদ্ধতি হয়। প্রতিটা জি শব্দের প্রথম বর্ণ বড় হাতের, এটা একটা পদ্ধতি হয়। একটা জি প্যারাগ্রাফ, একটা লাইন নয়, একটা প্যারাগ্রাফের প্রথম শব্দটাই হয় বড় হাতের, এটা একটা পদ্ধতি হয়। আরেকটা পদ্ধতি জি রয়েছে পাগলা পদ্ধতি। সেটা হলো প্রতিটা শব্দের প্রথম বর্ণ ছোট হাতের। প্রতিটা শব্দের প্রথম বর্ণ কি? ছোট ছোট হাতের। হাতের। এটা একটা পদ্ধতি। এই পদ্ধতিকে আমরা পাগলা পদ্ধতি বলি। এটা হয়তো আপনার ওটিপি বা ইত্যাদির কোডের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। এই কোড, এই পরিবর্তনটা আপনি কিভাবে করবেন? যেমন আপনি একটা পেজ লিখেছেন, যেটা পুরো পেজ লিখা হয়ে গেছে বড় হাতের, কিন্তু ক্লায়েন্ট আপনাকে বললো যে ভাই এটা তো বড় হাতের হবে না, কেন আপনি ক্যাপিটাল লিখছেন, এগুলো সবগুলো স্মল হবে। তখন আপনি কি করবেন? স্বাভাবিকভাবে আপনি তখন কি করবেন? কপি করব, কি করবেন? সবগুলোকে কপি করে ওই যে ছোট এটাতে দিয়ে দিতে হবে। না, বুঝতে পারিনি। এর মাসলাটা বাদ, এর মাসলা তো আচ্ছা আমরা এখনো শিখি নাই। কিন্তু বলা উদ্দেশ্য হলো যে আপনি যখন এই বড় হাতে করে ফেললেন, তখন আপনি কি করবেন? কাস্টমারকে তো আপনাকে বিদায় করতে হবে। কারণ কাস্টমারকে কি আপনি এই কথা বলবেন যে ভাই আমি আর পারবো না, আপনি অন্য দোকান থেকে করেন, জি না। না। নিলে নেন, না নিলে নাই, আপনি টাকা দেন? না। পারবেন? না তো এই যে পরিবর্তন করা, পদ্ধতি পরিবর্তন করা, সেই পদ্ধতি পরিবর্তনটা হলো চেঞ্জ ক্যাচ। চেঞ্জ ক্যাচ ইংরেজি লেখার পদ্ধতি পরিবর্তন করে। যখন চেঞ্জ ক্যাচে যাবেন, দেন ক্লিক করবেন সেন্টেন্স ক্যাচ, তাহলে দেখবেন যে প্রতিটা প্যারাগ্রাফের প্রথম বর্ণ বড় হবে। প্যারাগ্রাফ কাকে বলে? বলেন, কে বলতে পারবেন? প্যারাগ্রাফ। প্যারা কাকে বলে? প্যারা। আপনারা উপন্যাস পড়েছেন না? সবাই কি আমার মতোই প্যারা পড়েন না? উপন্যাস উপন্যাস পড়েন না? এই যে প্রথম একটা কথা, ফুল সেন্টেন্স, কথা শেষ হওয়ার অব্দি পুরোটাকে একটা প্যারা বলে। প্যারাবোলা। আপনারা তো এইভাবে পড়েছেন নাকি? আমি ভুল জি বলেছি? জি এভাবেই করেছি। হ্যাঁ, তো এইখানে কম্পিউটার এটা মেনশন করে কিভাবে? কম্পিউটার বুঝতে পারে কিভাবে যে এটা তো একটা প্যারা? কম্পিউটার বুঝতে পারে প্রথম ইন্টার থেকে দ্বিতীয় ইন্টারের ভিতরে যে লেখাগুলো থাকে, ওই লেখাগুলোকে একটা প্যারা বলে। কথা বুঝাতে পারলাম? জি আমি এখানে আপনাদেরকে দেখাই। এই দেখেন, এটা পুরো এই 3 লাইন কিন্তু একটা প্যারাগ্রাফ। কি? এই 3 তিন লাইন লাইন একটা প্যারাগ্রাফ। একটা। প্যারাগ্রাফ। আমি চেঞ্জ কেস ক্লিক করার পর সেন্টেন্স কেস ক্লিক করলাম, চেঞ্জ কেস ক্লিক করার পরে সেন্টেন্সে ক্লিক করলাম। দেখেন, আমি যখন সেন্টেন্স ক্লিক করলাম, তখন দেখেন আমার প্রথম শব্দ, প্রথম বর্ণটা কিন্তু বড় হাত, বাকি এই পর্যন্ত কিন্তু কোনোটা কি না। বড় হাতের না। কিন্তু এই দেখেন প্রতিটা লাইনের প্রথম বর্ণ কিন্তু বড় হাতে। এখানে কিন্তু প্রতিটা লাইনের প্রথম শব্দের প্রথম বর্ণ কিন্তু বড় হাতের না।
এর কারণ কি? এর কারণ হলো এটা পুরোটা একটা পুরোটা প্যারাগ্রাফ, একটা প্যারা। এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, প্রত্যেকটা আলাদা আলাদা প্যারা। এটা হয়তো এক লাইনের কথা, এর জন্য এক লাইনে শেষ। এটা এক লাইনের কথা, এটা এক লাইনে শেষ। এটা কিন্তু পুরো 3 লাইনের কথা বলে পুরো 3 লাইন পরে গিয়ে শেষ হয়েছে। কম্পিউটার বুঝতে পারে এটা ইন্টার থেকে ইন্টার, এর ভিতরে কিন্তু মাঝখানে আর ইন্টার হয় না। ইন্টার হইলে কিন্তু একটা লাইন শুরু হয়ে যায়। যেমন আমি এই জায়গায় যদি একটা ইন্টার ব্যবহার করি, ইন্টার দিলাম, একটা লাইন শুরু হয়ে গেছে, তাই না? তো এই যে প্রথম ইন্টার থেকে দ্বিতীয় ইন্টারের ভিতরে যে লেখাটা থাকে, ওই লেখাটা মূলত একটা প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ। জি কথা ক্লিয়ার? কম্পিউটার এইভাবেই বুঝে। এখন যারা উপন্যাস পড়েন তারা তো পড়ে যাচ্ছেন, কিন্তু এটা কাজগুলো কিভাবে করে হয়তো এটা অনেকে বুঝেন না। আজকে বুঝতে পেরেছেন আশা করি। এখন দেখেন এই যে পরিবর্তনটা আমরা করি, সেই পরিবর্তনটা চেঞ্জ কেজের মাধ্যমে করি। আমি যদি এখন লাওয়ার কেজ ক্লিক করি, তখন দেখবেন যে সবগুলো বর্ণ কিন্তু ছোট হাতে হয়ে যাবে। সবগুলো বড় কি ছোট হাতে। হুম, আবার যদি আমি ক্লিক করি আপার কেজ, সবগুলো বর্ণ কি আসবে? বড় বড়। হাতে। সবগুলো বর্ণ বড় বড় হবে। হাতে। এরপর আসেন হলো ক্যাপিটাল। প্রতিটা শব্দের প্রথম বর্ণ কি? ক্যাপিটাল। প্রতিটা শব্দের প্রথম বর্ণ। ক্যাপিটাল। এখন দেখেন এই যে আপনি দেখেছেন পরিবর্তনটা, 4টা স্টাইল, 1 2 3 4, এই 4 স্টাইল সম্পর্কে আপনি অবগত কিন্তু, তাই না? জি। হয়তো সেন্টেন্স দেখেছেন, না হলে লোয়ার কেস দেখেছেন, না আপার কেস দেখেছেন, না হলে ক্যাপিটাল সিস্টেমও দেখেছেন, বাট কখনো কিন্তু টুগেল কেস সিস্টেমটা দেখেননি। না, মানে প্রতিটা শব্দের প্রথম বর্ণ কি থাকে? ছোট হাতের। ছোট স্মল লেটার। এই স্মল লেটারটা কিন্তু জি কখনো দেখেন নাই। এইটা একটা স্টাইল, লেখার একটা পদ্ধতি। 5 পদ্ধতির কোন এক পদ্ধতিতে আপনাকে লিখতে হয়। তবে এই পদ্ধতিতে হাজারে হয়তো একটা ব্যবহার হতে পারে, তাও বিশেষ বিশেষ কিছু কাজের ক্ষেত্রে। বাট এই 4টা মূলত আমাদের ব্যাকরণ বা সাহিত্যিকদের যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী এই 4টা ফর্মুলাই আমরা ব্যবহার করি। কথা ক্লিয়ার? জি। জি এবার আসেন বোল্ড, লেখাটাকে হাইলাইট করা, একটু গাঢ় করা। জি যেমন কৌমি, এই শব্দটাকে একটু বোল্ড করতে চাই। কেন বোল্ড করতে চাই? স্বাভাবিক এই লেখার থেকে যাতে মানুষের আকর্ষণ কাটতে পারে। স্বাভাবিকভাবে মানুষ এভাবে দেখবে, বিশেষ শব্দটাকে কারেকশন, বিশেষ শব্দটাকে মেনশন বা বোল্ড করে হাইলাইট করে বুঝাইতে চাচ্ছি যে এই শব্দটা স্পেশাল। এর জন্য আমাদেরকে বিতে ক্লিক করতে হবে। যখন আমি বোল্ডে ক্লিক করব, স্বাভাবিকভাবে দেখেন, এই দেখেন এই বর্ণগুলোর মধ্য থেকে এই শব্দটা কিন্তু একটা বোল্ড, একটা গাঢ় হয়ে আছে। একটা মানে জি লাইটের, এটাও লাইট, এগুলো লাইট, এটাও লাইট, কিন্তু এই লাইট গুলোর তুলনায় এই লাইটটা একটু বেশি কি উজ্জ্বল, তাই না? জি। ফলে এটা আমাদের চোখটাকে কি করতেছে? আকর্ষণ করতেছে, টানতেছে চোখটা। এটাকে বোল্ড বলে। বিশেষ লেখাগুলোকে বোল্ড করা হয়। আবার আনবোল্ড যদি করতে চান, বোল্ডে গিয়ে যদি আবার ক্লিক করেন, তাহলে আনবোল্ড হয়ে যাবে। এভাবে দেখবেন চিঠিপত্র লিখতে গেলে একটা লেখাটাকে একটু বাঁকা করা হয়। উপন্যাস বইগুলোতে দেখেছেন চিঠির যে চ্যাপ্টার গুলো আসে, ওই চ্যাপ্টার গুলোতে দেখবেন একটা বাঁকা হয়ে আছে। এরকম বিশেষ বিশেষ কাজগুলো, বিশেষ বিশেষ লেখাগুলোকে বাঁকা করা হয়, সেটা ইটালিকের মাধ্যমে। দেখেন এটা ইটালিক একটু বাঁকা হয়েছে। স্বাভাবিকভাবে দেখেন এই লেখাগুলো একদম পুরা স্ট্রং ভাবে দাঁড়িয়ে আছে, বাট এটা কিন্তু একটু হেলে আছে। এই শব্দটা কি আছে? একটু এলে আছে। হেলে থাকাটাকে বলা হয় ইটালিক। আবার ইটালিক যদি করতে চান, ইটালিক আবার ক্লিক করবেন, স্বাভাবিক হয়। আবার দেখবেন যে বিশেষ বিশেষ কিছু শব্দের নিচে একটা আন্ডার স্কোর ব্যবহার করা হয়। এই আন্ডার স্কোরটাকে কিভাবে ব্যবহার করা হয়? আন্ডারলাইন দিয়ে। আন্ডারলাইন যখন ক্লিক করবেন, তখন নিচে কিন্তু এটা কি যাবে দেখেন,
একটা লাইন নিচে দাগ দিয়েছে। কোনটার মধ্যে কি আছে? নেই? আছে? না। এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইংরেজি শাব্দিক ভুলের কারণে দেখাচ্ছে। কওমের শব্দটা ইংরেজি শব্দ না, যার কারণে ইংরেজি ভুল দেখাচ্ছে। বাট এইখানে যে দাগটার কথা বলতেছি সেটা কিন্তু স্পেশাল নিচে দাগ, স্পেশাল ভাবে কি নিচে দাগ, ওই লাল দাগ না কেন, আমি দাগ বসিয়েছি। আমি দেখেন আন্ডার লাইন উঠিয়ে দিলাম, দেখেন দাগ চলে গেছে। যে দাগটা দেখতে পাচ্ছেন সেই দাগটা হলো নর্মালি দাগ, শাব্দিক ভুলের দাগ। এরপর আসেন হলো অনেক সময় দেখবেন যে লেখাটাকে লেখার নিচে একটা দাগ দিয়েছে বিশেষ লেখার জন্য, আর লেখার মাঝে একটা যদি দাগ দেয় তাহলে আপনারা কি বোঝেন সাধারণত? কোন এটা একটা ক্রস। লেখার মিডল বরাবর যদি দাগ টানা হয় তখন এই লেখাটাকে কি, লেখা দিয়ে কি বোঝা যায় বা কি বুঝতে পারে? এটা বাদ মানে কাইটা দেওয়া হয়েছে আর কি এরকম। গুড, মানে এটা বোঝানো হচ্ছে যে এটা বাদ। এই লেখাটাকে আমি সিলেক্ট করলাম, দেন ক্লিক করলাম হলো আমার টিক। যখন আমি ক্লিক করবো স্বাভাবিকভাবে যে এই শব্দটা ভুল বা এই শব্দটা বাদ, এইভাবে একটা মেনশন করা হচ্ছে, তাই না? জি আবার যদি আমরা স্টিক জি ক্লিক জি। করি তখন কি দুইটা দাগ চলে যাবে। এরপর আসেন হলো অনেক সময় দেখি যে আমরা স্কোয়ার টু বি স্কোয়ারের কাজগুলো করি। স্কোয়ার টু বি স্কোয়ারে কি কাজ করি আমরা, যে এই যে টুটা আছে এই টুটা কিন্তু উপরে সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট হয়ে থাকে। কারণ আমি যখন সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট করবো, যেমন আমি সাবস্ক্রিপ্ট ক্লিক করলাম, ফলে দেখেন আমার লেখাটা কিন্তু আমার এই টুটা কিন্তু এর নিচে চলে গেছে, তাই না? জি আবার যদি আমি টুতে ক্লিক করি, এটাকে যদি আমি সুপারস্ক্রিপ্ট ক্লিক করি তখন দেখবেন দেখি উপরে চলে গেছে ছোট হয়ে। এই সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টটা আমাদের লেখার ক্ষেত্রে, বিশেষ করে হায়ার গণিতের ক্ষেত্রে বা ইংরেজি কিছু ইয়ে রয়েছে আমাদের, যারা আমরা জেনারেল পড়াশোনা করি তারা ভালো করে বুঝতে পারে, এবং মাদ্রাসার সবাই বুঝতে পারে এটা, যেহেতু এটা সিলেবাসের আমাদের গাণিতিকের এগুলো ব্যবহার করা হয়। তো এই স্কোয়ার টু বি স্কোয়ারের এই যে ইয়েটা মানে বর্ণটা, মূল বর্ণটা, সেই বর্ণটাকে ছোট করে উপরে কিংবা নিচে সেট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটাতে শুধু স্কোয়ার বি স্কোয়ার এগুলোর জন্য যে না, বিষয়টা কিন্তু এমন না। কোন একটা লেখাকে যদি আপনি ছোট করে উপরে মেনশন করতে চান তো সেই ক্ষেত্রে আপনি এভাবেই করবেন। যেমন আমি ইউথ ক্লাব, এই ইউথ থেকে আমি ছোট করে এক কোনায় ছোট করে বসাতে চাই উপরে কিংবা নিচে, সেক্ষেত্রে আমি সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট করতে পারবো। দেখেন আমরা এটাকে এইভাবে করতে পারি সাধারণত এই জায়গা এবং টিকার ক্ষেত্রে ব্যবহার করা। টিকা আছে না, ফুটনোট, টিকা বুঝেন? জি টিকা বুঝেন নাকি আপনারা? জি বুঝি। এই যে টিকার ক্ষেত্রে যে ছোট ছোট থাকে, এই ক্ষেত্রেও কি করা হয়, ব্যবহার করা হয়। যদিও বা টিকা আমরা অটোমেটিক ভাবে ব্যবহার করি, কিন্তু তবুও আমরা এইভাবে ম্যানুয়ালি করতে পারবো বা করার প্রয়োজন হলে আমরা এখান থেকে এভাবেই করবো। এরপরে আসেন হলো আমার টেক্সট ইফেক্ট। টেক্সট ইফেক্টটা কি? যেমন লেখাটা স্বাভাবিক আছে, তাই না? কোন ধরনের ইফেক্ট ব্যবহার করা হয়। ইফেক্ট দিয়ে আমরা কি বুঝি? আমাদের ম্যাক্সিমাম সবাই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে। আমরা যখন একটা ফটো উঠাই সেই ফটোটা কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারি। যেমন আমার মতো কালো মানুষটা যখন আমরা ছবি ইয়ে করি, আমার কালো চেহারাটাকে আমি ইফেক্টের মাধ্যমে উজ্জ্বল করতে পারি, সুন্দর করতে পারি, এমন ভাবে করতে পারি যে যে কেউ আমাকে বাস্তবে দেখলে আর ছবি দেখলে বুঝতে পারবে না। ছবি দেখলে আর ইয়ে দেখলে কি বুঝতে পারবে না। তা আমার মতো কালো মানুষটা যখন ছবি উঠে ইফেক্ট ব্যবহার করে ছবির উপরে, তখন সেই ইফেক্ট গুলোর মাধ্যমে আমার চেহারার মানে দৃশ্যটা পাল্টে যায়। এটাই হলো ইফেক্ট। আমার লেখাটার ইফেক্ট পরিবর্তন যদি করতে চাই তখন পরিবর্তন করতে পারবো, ফলে দেখা গেছে আমার মূল ইয়েটাই মানে চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে দেখেন অনেকগুলো স্টাইল এখানে দেখাচ্ছে, কোন স্টাইল আপনার পছন্দ হয় দেখেন, কারণ এটা আমার যে স্বাভাবিক স্টাইল, কিন্তু এটা দেখেন একটু গর্জিয়াস স্টাইল, তাই না? জি দেখা যাচ্ছে।
এইটাকে আপনি কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আপনার লেখাটাকে স্বাভাবিকভাবে আপনি কোন স্টাইলে চান, যেমন দেখেন এভাবে আপনি আপনার ইফেক্ট ব্যবহার করতে পারবেন। ইফেক্টের চতুর্পাশে যদি আপনি আউটলাইন দিতে চান, আউটলাইন মানে হলো চতুর্পাশে যে বর্ডারটা রয়েছে সেই বর্ডারটাও একটা কালার করতে পারেন। আবার আসেন শ্যাডো, তাহলে শ্যাডো স্টাইলটা দেখেন যে এটার নিচে একটা শ্যাডো পড়েছে, ছায়া পড়েছে, এই ছায়াটাকে আপনি পরিবর্তন করতে পারবেন পাশে, নিচে, পেছনে, কোন সাইডে আপনি দিবেন। আচ্ছা রিফ্লেকশন, রিফ্লেকশনটা অনেকটা ছায়ার মতো। তারপর আসেন গ্লো, গ্লোটার মধ্যে দেখবেন যে আপনার স্টকের যে কালারটা, এটা আউটলাইন কালারটা দিয়েছে না, যেমন আউটলাইন কালারটা দিয়েছে হলো উদাহরণস্বরূপ। এরপর আসেন হলো স্টাইলে গিয়ে গ্লোতে যে গেলাম, সেখানে গিয়ে দেখেন আমি এখান থেকে গ্লো দিলাম, গ্লোর মধ্যে দেখেন কত ধরনের, কত স্টাইল এখানে দেখা যাচ্ছে। খুবই সুন্দর ভাবে আপনি এখান থেকে ইফেক্টের মাধ্যমে লেখার দৃশ্যটাই পাল্টে দিতে পারবেন। এরপর আসেন হলো আমার টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালারটা যেমন আমি এখানে এই লেখার নিচে একটা হলুদ কালার দিয়েছি না, দেখেছেন? জি সবাই দেখেছেন? জি এই হাইলাইট কালারটাই মূল হলো আমার টেক্সট হাইলাইট কালার। টেক্সট মানে লেখা, হাইলাইট কালার মানে হলো এটাকে হাইলাইট করা। সেটা আমরা এখান থেকে করেছি। কোন কালারটা দিব সেই কালারটা অনুযায়ী উঠাই দিতে চাই, নো কালার ক্লিক করবো, চলে যাবে। এই পুরোটাকে সিলেক্ট করলাম, হাইলাইট কালার গিয়ে নো কালার ক্লিক করলাম, দেখেন চলে গেছে। আর যদি লেখা কালার করতে চান তাহলে ফন্ট কালার, লেখা কালার এখান থেকে কোন কালারটা দিবেন আপনি, যে কালারটা পছন্দ হয় সেই কালারটা ক্লিক করবেন। আবার এখানে যে এক কালার দিবেন শুধু, বিষয়টা কিন্তু এমনও না, আপনি চাইলে একাধিক মিক্স কালার দিতে পারেন। মিক্স, একাধিক মিক্স, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। এটাকে কি বলা হয়? গ্রেডিয়েন্ট বলা হয়। এই গ্রেডিয়েন্টটাও আপনি দিতে পারবেন। গ্রেডিয়েন্টে গিয়ে দেখেন এখান থেকে মিক্স কালার করতে, এটা হলো নর্মাল আপনি লাল কালার করেছেন, আর এটা হলো লাল কালার সাথে একটা ব্ল্যাক কালার। এখন যদি এমন বলেন আপনি যে আমি ব্ল্যাক করব না, আমি ব্ল্যাক লালের সাথে আমি গ্রিন করব, তাহলে মোর গ্রেডিয়েন্টস এ গিয়ে এটাকে আপনি পরিবর্তন করে দেন। গ্রেডিয়েন্ট কি যাবেন, গ্রেডিয়েন্ট যাওয়ার পর সেখান থেকে কালার চেঞ্জ করুন। এখান থেকে বিভিন্ন স্টাইলের গ্রেডিয়েন্ট রয়েছে, যে গ্রেডিয়েন্ট নিজে কালার পরিবর্তন করতে চান তাহলে আপনি এই যে স্লট গুলো রয়েছে স্লটে ক্লিক করবেন, দেন কালার চেঞ্জ করবেন। সেকেন্ড স্লটে ক্লিক করবেন, দেন কালার চেঞ্জ করবেন। দেখেন আমি সবুজ এবং লাল দুটার সমন্বয় আমি এটা করেছি, ক্লোজ দিলাম, দেখেন সবুজ এবং লালের মাধ্যমে এটা হয়েছে। সবুজের আবরণটা বেশি রেখেছি, লালের আবরণটাকে কম রেখেছি, দেখেন উপর থেকে লালের আবরণ দেখা যাচ্ছে। আবারও সিলেক্ট করলাম, কারণ স্টাইল থেকে গ্রেডিয়েন্টস দিয়ে এখান থেকে আরো অনেকজন স্টাইল দেখাচ্ছে, অটোমেটিক হয়ে গেছে কালার গুলো। এটা থেকে কোনটা দরকার সেটাতে ক্লিক করেন, দেখেন সেই স্টাইলটা দেখাচ্ছে আপনার, বড় করে দেখাচ্ছে আপনাদের। আবার একটু হাইলাইট কালার করে দেখাচ্ছে। তো এইভাবে আমরা আমাদের ফন্ট কালার, ওয়াল কালার, ফন্ট এবং ফন্টের মিক্স কালার ইত্যাদি গুলো আমরা দিতে পারবো। আচ্ছা, সর্বশেষ দেখেন আমার এই যে ফন্ট গ্রুপটা রয়েছে, যে ফন্ট গ্রুপ থেকে আমি ফন্ট, ফন্ট সাইজ, তারপর চেঞ্জ ক্যাচ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপর রয়েছে আমার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, টেক্সট হাইট, আপনার টেক্সট ইফেক্ট, টেক্সট হাইলাইট কালার, ফন্ট কালার, এই সব কিছুই আমরা আলোচনা করেছি আমাদের একটা কমান্ড ব্যতীত, একটা কমান্ড ব্যতীত। এই কমান্ডটার নাম হলো ক্লিয়ার ফরম্যাটিং। ক্লিয়ার ফরম্যাটিং।
আচ্ছা, ক্লিয়ার ফরম্যাটিংটা একটা কি? ক্লিয়ার ক্লিয়ার ফরম্যাটিং ক্লিয়ার ফরম্যাটিংটা মূলত হলো পানি। কি বলেন? পানি। পানি। যেন আপনি এত সময় ধরে যা কিছু করেছেন সবকিছু ছিল মেকআপ, আর আপনার ফেস মানি হলো লেখা। আপনার ফেস মানে কি? লেখা। লেখা। তো লেখার মধ্যে বা আপনার চেহারার মধ্যে এত সময় ধরে যে ধুলাবালি মেখেছেন, মেকআপ করেছেন, সেই মেকআপটা যদি আপনি পানি দিয়ে ধুয়ে ফেলেন তাহলে আপনার মূল চেহারাটা ভেসে আসবে না? জি। মনে হয় না, মানে সন্দেহ আছে মনে হয় আপনাদের? জি সন্দেহ, না, ভেসে আসবে। কথা বলেন, সন্দেহ আছে নাকি আপনাদের? জি না। জি না। সন্দেহ থাকলে বলেন, স্পষ্ট করেন। সন্দেহ নাই। আপনি মেকআপ করেছেন এত সময় ধরে, পানিতে ধুয়ে ফেললে এটি সব চলে যাবে না? জি জি জি। আমি লেখাটা হলো আমার ফেস, আমার চেহারা। মূল লেখা মানে কি? আমার চেহারা। হ্যাঁ। আমার চেহারার মধ্যে যেমন মেকআপ করেছি, আমার লেখার মধ্যে এরকম আমি অনেক ধরনের ইফেক্ট, লেখা, নানান ধরনের কাজগুলো করেছি। আমি চাই যে আমার লেখাগুলো কি সবগুলো ক্লিয়ার ফরম্যাটিং হয়ে থাকে, মানে ফরম্যাট, যত ধরনের ফরম্যাট ইউজ করেছি সবকিছু স্বাভাবিকভাবে হয়ে থাকে। এই জন্য আমি ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করবো। যখন আমি এখানে ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করব, তখন আমাকে ডিফল্ট হিসাবে যে ফন্টটি সিলেক্ট করা থাকবে ওই ফন্ট হয়ে যাবে। আমার কম্পিউটারের মধ্যে ডিফল্ট হিসাবে বাংলা ফন্টটা কি করা আছে? সিলেক্ট করা আছে। সিলেক্ট করা আছে। যার কারণে আমি যখন ক্লিয়ার ফরম্যাটিং করলাম তখন আমার মূল লেখার আকৃতি চলে আসছে। আর আমার মূল লেখার আকৃতি হলো কি? বাংলা। আমি এখন আবার কি করব? জাস্ট ইংলিশ ফন্টটা চেঞ্জ করে নিব। তাহলে দেখেন আমার কোন ধরনের কি মেকআপ আছে? না। জি না। এটাই হলো ক্লিয়ার ফরম্যাটিং এর কাজ। এটাই কি ক্লিয়ার ফরম্যাটিং এর? ক্লিয়ার করে। এই কাজ করলাম। সবকিছু কি ছিল? ফন্ট গ্রুপ নিয়েছিল। কি নিয়েছিল? ফ্রন্ট গ্রুপ। ফন্ট গ্রুপ। এবার আসেন হলো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে দেখেন এখানে 4টা কমান্ড দেখা যাচ্ছে, এই যে দাগ দাগ এভাবে টান টান দিয়ে, তাই না? জি এই 4টাকে একত্রে বলা হয় অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট। এই 4টাকে একত্রে কি বলা হয়? অ্যালাইনমেন্ট। অ্যালাইন। আমাদের যেমন 5টা আঙ্গুল দিয়ে আমাদের একটা হাত, প্রত্যেকটা আঙ্গুলের যেমন আলাদা আলাদা নাম আছে, কিন্তু সব হাতের কাজে হলো কি করা? ধরা, স্পর্শ করা, তাই না? এক এক আঙ্গুলের এক এক ধরনের কাজ। আমাদের এখানে 4টা কমান্ড রয়েছে, 4টার আলাদা আলাদা নাম, কিন্তু ওই নামের সাথে রয়েছে আমার কি? অ্যালাইন। অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, অ্যালাইন জাস্টিফাই। এর মানে কি? জাস্টিফাই। এর মানে মানে হলো লেখাটা বর্তমানে আমার এই লেখাটা কোন দিকে আছে? বাম দিকে। অ্যালাইন। বলেন, সবাই বলেন। বাম দিকে। বাম দিকে আছে। লেখাটা বর্তমানে বাম দিকে বাম আছে। দিকে। বাম দিকে আছে। তা আমার এই লেখাটা যদি শিরোনাম হয় তাহলে কি বাম পাশে থাকবে না ডান পাশে থাকবে? মিডিলে থাকবে। শিরোনাম হইলে মিডিলে সেন্টারে থাকবে। থাকবে। শিরোনাম, মাঝে মাঝে শিরোনাম যেহেতু ডান দিকে হবে, তাই না? না স্যার, মিডিলে না থাকবে। না, মিডলে থাকবে। সেন্টারে। সেন্টারে থাকবে। শিরোনামগুলো আমাদের মিডলে হয়। যেহেতু এখানে বলেছি শিরোনাম, সেক্ষেত্রে আমাদেরকে মিডল স্বাভাবিকভাবে আমরা মাথায় চলে আসার কথা আমাদের। এক্ষেত্রে আমরা সেন্টার ক্লিক জি। ওকে। একটা আপনার বোল্ড দরকার। এটা যেহেতু একটা শিরোনাম, এর জন্য আমাকে এটা ঘাড়ে করতে হবে, বোল্ড ক্লিক করবো। এটা যেহেতু একটা শিরোনাম, নিজেটা আন্ডার স্কোর দিলে আর একটু সুন্দর হয়, তাই আমরা একটা আন্ডার স্কোর দিলাম। জি। তাহলে একটা শিরোনাম হিসেবে একটা জিনিস দাঁড় করলো, তাই না? জি জি। তো এটাকে সেন্টারে আনলাম, তাই
জি কিন্তু আমি যদি এই লেখাটাকে কোনো কারণে ডান পাশে নিয়ে যেতে চাই, স্যার কিছু ডানে কিছু থেকে তাহলে রাইটে দিতে হবে। কিছু কিছু শিরোনাম আছে যেগুলো রাইট সাইড থেকে হয়। বাংলা উপন্যাসের কিছু দেখবেন, নতুন নতুন ফরম্যাট, যে শিরোনাম গুলোকে ডান সাইড থেকে শুরু করানো হয়। দেখেছেন কিনা? স্ট্যান্ডার্ড লেভেলে যে সকল মেকআপ গুলো হয়, বিশেষ করে আপনাদের আপনাদের বর্তমানে কথা বলি, কোন লাইব্রেরির ভিতরের বইয়ের সেটিংটা আপনার কাছে পছন্দ হয়? এরকম একটা লাইব্রেরির নাম বলেন। ইসলামী কুতুবখানা। ইসলামিয়া কুতুবখানা। আচ্ছা, আর আর স্যার বুঝি নাই প্রশ্নটা। বুঝেন নাই? কোন লাইব্রেরির বইয়ের যেই সেটিং, ভিতরের যে সাজানো গোছানোর স্টাইল, কোন লাইব্রেরিটা আপনার কাছে পছন্দ? স্যার ওইভাবে তো খেয়াল করা হয় না বই। বই পড়ে যাচ্ছেন শুধু, জি স্যার। হবে না। ইসলামী কুতুবখানা। একটা বই থেকে অনেক কিছু শেখার থাকে। একটা বই থেকে অনেক কিছু শেখার থাকে। বই থেকে শুধু আপনি ওই দেখবেন, ওই যে ভিডিও দেখলে যেমন শুধু আনন্দ পান, সে আনন্দটা শুধু বই থেকে নিবেন, তাহলে বইতে আপনার কোনো উপকার আসবে না। বই কেনার টাকাটাই লস, বই পড়ার সময়টা লস, এবং বইয়ের পিছনে যে মেজাজ ক্ষয় করলেন সেটাও লস। একটা বই থেকে অনেক কিছুই শেখার থাকে। নাম্বার ওয়ান, সে বই থেকে আমরা যেটা শিখতে পাই সেটা হলো যে আমাদের অর্জন। এই বইটা দিয়ে আমি কোন বিষয়ের উপর পড়ছি, সেই বিষয়ের উপর আমার জ্ঞান অর্জন। নাম্বার ওয়ান, সে বইটা যে লেখক তার রুচিটার কেমন, আমার রুচি আর তার রুচির মধ্যে যদি কোনো ধরনের কমতি থাকে, সে কমতিটাকে কি করা, সামনে নিয়ে আসা। যে যেমন আপনাদের সহজ কথাটা বলি, আরবির মাদ্রাসার আরবির ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে আবুদার মেজর সাহেবের ইয়েটাকে একটু প্রাধান্য দিই, সাহিত্যিক দিক দিয়ে আর কি। ওনার বইগুলোকে আমরা পড়াই, তাই না? এসব শিখি, তারপরে তামরিনের এগুলো আমরা কি করি, হুজুরের বইটাই পড়াই ম্যাক্সিমাম মাদ্রাসায়। এর কারণ কি, হুজুর এই লাইনে গবেষণামূলক এবং খুব চমৎকার চমৎকার ভাবে, মানে সুন্দর ভাবে ওনার উপস্থাপনায় এবং ওনার গবেষণায় খুব চমৎকার ভাবে তিনি বইগুলো লিখেছেন, যা সবার শেখাটা সহজ। তাই আমরা এটাকে কি করেছি, সিলেবাস মুক্ত করেছি, তাই না? আচ্ছা, এটা হলো হুজুরিয়া। হুজুরের এই বইয়ের পাশাপাশি আমরা অনেকেই হুজুরকে বিশেষভাবে আমরা ফলো করি। হুজুরের শব্দ চয়ন, তারপরে হুজুর কোন জায়গার পরে কোন জায়গার মধ্যে উনি শ্বাস ফেলেছেন, কোথায় কমা দিয়েছেন, কোথায় দাড়ি দিয়েছেন, আমরা এগুলো ফলো করি। আমাদের আমরা ছাত্র জমানা থেকে আমরা ওনাদেরকে ফলো করেই কিন্তু আমরা কম বেশ অনেক লেখককে আমরা দেখেছি যারা এই বিষয়গুলোকে ফলো করে কিন্তু বড় হয়েছে। আপনি যখন একটা বই পড়ছেন, আপনার সেই বইয়ের মধ্য থেকে এরকম অনেক কিছু শেখার থাকে। তার মধ্য থেকে শেখার থাকে হলো এটা, যে লেখাটা কোন বিষয়ের উপর, সেই বিষয়টার জ্ঞান আমার অর্জন হচ্ছে কিনা, এবং যিনি লিখেছেন তিনি তিনি যে কথার শব্দ চয়নগুলো করেছেন সেগুলো আসলে মানে আমার ভিতরের মানে কমতি আছে কিনা সেটা আমাকে কি করা, অর্জন করা, পরিবর্তন করা। এভাবে এই বইটার যে গেট আপ, এই বইটার যে সাজগোজ, এই বইটার যেই আপনার কি বলে এটাকে, মেকআপের যে ইয়েগুলো, ফরম্যাট গুলো, সেই ফরম্যাট গুলো আমার ভিতরে আসছে কিনা। মানে আমি যখন কোন একটা কিছু লিখবো, একটা চিঠি লিখবো, সেই চিঠিটাও যাতে একটা স্ট্যান্ডার্ড লেভেলের হয়। সেই স্ট্যান্ডার্ড লেভেল গুলো কোত্থেকে শিখে মানুষ, বই থেকে শিখে। এইভাবে আপনি
বিভিন্ন ধরনের ইয়েগুলো ওই বই থেকে পাচ্ছেন। আপনি বই পড়েছেন শুধু মজার জন্য, কিন্তু আপনি কয়টা বই থেকে সফলতা অর্জন করতে পেরেছেন? স্বাভাবিকভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখবেন যে হয়তো 10%। এর জন্য প্রত্যেকটা জিনিস থেকে আপনাকে এটা ফলো করতে হবে যে আমার বইয়ের মেকআপ। যেমন আমি একটা বই সেটিং করলাম, আমার এই একটা বই সেটিং এর মধ্যে অনেক লাইব্রেরি পাবেন যে খুব চমৎকার ভাবে সাজিয়েছে, আবার অনেক লাইব্রেরি পাবেন দেখবেন যে এইভাবে কাজ করেছে। তো দেখেন আমার এই প্যারাগ্রাফের সাজানোটা আর এই প্যারাগ্রাফের সাজানোটা কি এক? দেখেন দুটার মধ্যে কোনটা আপনার কাছে মানে রুচিসম্মত লাগে? প্রথমটা কেন? চারদিক দিয়ে সমান বা সুন্দর, সাজানোটা সুন্দর। এটা দুই পাশে খুব সুন্দরভাবে সিরিয়াল অনুযায়ী সাজানো গোছানো, বাট এটা কিন্তু শুধু এক পাশে, কিন্তু রাইট সাইড কি ফিল আপ নেই, গ্যাপ আছে, দূরত্ব আছে। আবার দেখেন এইটা আমার জাস্টিফাই করা আছে, এটা আমার জাস্টিফাই করা আছে। আবার এটার মধ্যে দেখেন আমার এখন সুন্দর লাগতেছে কোনটা বলেন? নিচেরটা না উপরেরটা? দুইটাই উপরেরটা করা আছে। উপরেরটা কেন উপরেরটা? তো প্রত্যেকটা একটা করে প্যারা ভাগ করে দেওয়া আছে এই জন্য। লং প্যারা না, এটা কিন্তু অনেক বড় লং একটা প্যারা। জি। মানুষ পড়তে পড়তে ক্লান্ত হয়ে যায়। মানুষ হলো মানে এখন দীর্ঘশ্বাসী না, শর্ট মানুষ। কিন্তু এখন আগের মতো লং প্রসেস। আমার মনে আছে যে আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন পুকুরে গোসল করতাম। এখন তো পুকুর নাই বললে চলে, 99% এখন পুকুরে গোসল হয় না। যেসব মাদ্রাসাগুলোতে পুকুর আছে ওইসব মাদ্রাসাগুলোতেও পুকুরে গোসল হয় না। দেখবেন যে ওই কল সিস্টেম করে দিয়েছে, সবাই ওখানে গোসল করে। কিন্তু আমরা যখন পড়তাম, আমরা যখন মাদারীনগরেও পড়েছি, তখন এই মাদারীনগর পাশে পুকুর ছিল, একটা লম্বা একটা পুকুর। এটা এখন ধরেন ময়লার ইয়ে হয়ে গেছে, এটা কি বলে, ডোবা ডোবা। তো এই আমরা যখন মুক্ত ভ্যাসখানে পড়তাম, আমরা এই পাশ থেকে রাস্তার ওপারে আমরা এইভাবে সাঁতরায় যেতাম। তখন পুকুরটা অনেক বড় ছিল, রাস্তা ছিল ছোট, তখন পুকুরটা ছিল অনেক বড়। তা আমরা এটা আমাদের ইয়ে ছিল, প্রতিদিন গোসল করতে গেলে আমাদের আধা ঘন্টা সময় দিত, সে আধা ঘন্টায় চলে যেত আমাদের সাঁতরাইতে। আমরা এটাই মজা পেতাম। গোসল গোসল করবো না কেন, মানে শীত বলেন আর গরমকাল বলেন, ওই শুধু সাঁতরানোর জন্যই গোসল করা হতো। আর এখন যেমন দেখলাম যে প্রায় প্লাবনে যে কল সিস্টেম থাকে, যার কারণে ওই শীতকাল তো মাশাল্লাহ 2-3 দিন তো কেউ কেউ করে, কেউ আছে এক সপ্তাহ একবারও না। তো এই যে যেটা যেটা আপনাকে বলছিলাম সেটা হলো যে শ্বাস। আমরা ওই যে পুকুরের মধ্যে যখন এই পাশ থেকে ওই পাশে সাঁতরাইতাম, আবার এই বাজিটাও ধরতাম যে কে কয় মিনিট পানির নিচে থাকতে পারতাম, কে কয় মিনিট পানির নিচে শ্বাস বন্ধ। এখন যে আমাকে বলেন যে আপনি 1 মিনিট শ্বাস বন্ধ রাখেন, আমি পারবো না, এখন পারবো না। কিন্তু তখন আমাদের এমন ছিল যে 5 মিনিট 6 মিনিট পর্যন্ত আমরা এর নিচে থাকতাম। তো এটা মজা ছিল ভিন্ন রকম। যারা আমাদের বয়সের আছে তারা তো অবশ্যই এটা করেছে। তা আমার বলা উদ্দেশ্য হলো যে আমার এই দুইটা সেটিংস এর মধ্যে তফাৎটা আপনি বুঝেন। এভাবে বিভিন্ন বড় বড় কিছু লাইব্রেরি রয়েছে, যে এই লাইব্রেরি গুলোর বইয়ের রেট খুব হাই। কারণ নাম্বার 1 ওরা বড় বড় লেখকদের বই বানায়, নাম্বার 2 তারা বইয়ের যে ভিতরে সেটিংটা, গেট আপটা, মেকআপটা সেটা মানে কোয়ালিটি সম্পন্ন করে থাকেন। নাম্বার 3 উপরের কাভারটাও কোয়ালিটি সম্পন্ন করে থাকেন। নাম্বার 4 ভিতরে পেজ গুলো খুব চমৎকার ভাবে দেন, ভালো মানে উন্নত মানের কাগজ দেওয়ার চেষ্টা করেন। নাম্বার 5 তাদের মার্কেটিং বা তাদের কোম্পানি একটু হাই লেভেল। এই জন্য তাদের বইগুলো অন্যান্য লাইব্রেরির তুলনায় কি তুলনামূলক বেশি হয়। 120 পৃষ্ঠার বই অন্য লাইব্রেরি বিক্রি করে হয়তো 30 টাকা, কিন্তু এই লাইব্রেরি বিক্রি করে 60 টাকা। ডাবল দাম না? কি বলেন, ডাবল দাম কিনা? জি। ডাবল দাম। এই ডাবল দামের অনেকগুলো কারণ আপনাকে বলেছিলাম। যদি একটা কারণ হয় না যে শুধু মেকআপ হয়, বিষয়টা কিন্তু এমন না। বা শুধু যে ভালো লেখকদের বই বিক্রি করতেছে, বিষয়টা কিন্তু এমন না। অনেকগুলো পয়েন্ট। ঠিক আপনি যে শুধু
জাস্টিফাই করলে যে এটা সুন্দর হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন নয়। এখানে সাজানো গোছানোর বিষয়টাও সামনে রেখে কাজ করতে হয়। এখানে দেখেন আমি মিডলে করেছি। কোন কোন প্রতিষ্ঠান দেখবেন যে এরকম রাইট সাইডে কিন্তু শিরোনাম তৈরি করে। এটা একটা আধুনিক একটা স্টাইল। এই জন্য আপনি যদি একজন ইয়ে হয়ে থাকেন, এটাকে কি বলে, আপনি যদি একজন প্রফেশনাল লোক কম্পিউটার অপারেটর হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে বিভিন্ন বই, বিভিন্ন লাইব্রেরির বইয়ের ফরম্যাট গুলোকে ফলো করতে, তবে আপনি চমৎকার কাজ উপহার দিতে পারবেন। আপনি এই 3টা পয়েন্ট শিখেছেন, লেফট, সেন্টার, রাইট। লেফট স্বাভাবিকভাবে আমরা বাম পাশে বুঝি, সেন্টার ডান সাইডে খালি থাকবে, মাঝখানে টিপ দিলে কোনো সাইডে হবে, তাই না? বাট এটা টিপ দিলে জাস্টিফাই এই সাইডে শুনতে হবে, সেটা খালি থাকবো। ডান সাইড থেকে আরবি আরবি এই যে আরবি বেজে যাচ্ছে না, এটা টিপ দিলে ইন্ডিয়া খালি ভাই কথা কথা বলেন না। এখন দেখেন এই যে জাস্টিফাইটা হলো আমার লেখাটা হয়তো লেফট থাকে, না হয় সেন্টার থাকে, না রাইট থাকে, বাট দুইটা সাইডে কিন্তু আমার সমানভাবে কি সমান তালে লাইনটা, রেঞ্জটা মিল থাকে না। এই রেঞ্জটা মিলাইতে হয় কিভাবে? জাস্টিফাই এর মাধ্যমে। আমি যখন জাস্টিফাই ক্লিক করব তখন কম্পিউটার কি করে, অটোমেটিক গ্যাপ জায়গাটাকে সমান তালে ওই লাইনকে ভাগ করে দেয়। যেমন আমার এখানে যে পরিমাণ গ্যাপ আছে, সেই পরিমাণ গ্যাপ অনুযায়ী এখানে একটা দুইটা বর্ণ ঢোকার মতো জায়গা আছে না? জি আছে। কিন্তু আমার পরবর্তী শব্দ কিন্তু আমার একটা দুইটা না, পরবর্তী শব্দ হলো মতো 4টা শব্দ, 4টা বর্ণ। 4টা বর্ণ কিন্তু ঢোকার জায়গা নাই। আবার দেখেন এই জায়গার মধ্যে আবার 3-4টা বর্ণ ঢোকার মতো জায়গা আছে, বাট পরবর্তী শব্দটা কিন্তু আমার 5টা বর্ণ, যার কারণে এখানে কিন্তু জায়গাটা অটোমেটিক আসে না, গ্যাপ রয়ে গেছে না? জি গ্যাপ রয়ে গেছে। তো কম্পিউটার কি করে, এই গ্যাপটাকে অটোমেটিক ভাবে এই সবগুলো বর্ণকে সমান তালে ভাগ করে দেয়। গ্যাপ সমান তালে ভাগ করে দেওয়ার কারণে এটি একদম পুরো এই পর্যন্ত ফাঁকা 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 হইয়া মিলে যায়। কিভাবে মিলে যায়? যেমন কাতার আছে, যে কাতারের মধ্যে 12 জনের জায়গা হয়। কয়জনের? 12 জন। মসজিদের একটা কাতার আছে, যে কাতারের মধ্যে 12 জনের জায়গা হয়। ঘটনাক্রমে কি, সেখানের মধ্যে 10 জন লোক আছে। সে 10 জন লোককে বলা হয়েছে যে তোমরা মিলে মিলে দাঁড়াও, যাতে জায়গাটা কি হয়ে যায়, ভরাট হয়ে যায়। তাহলে ওই মিলে মিলে দাঁড়ানোর জন্য সবাইকে কি করা হয়েছে, ওই 10 জনকে সমান তালে গ্যাপ ভাগ করে দেওয়া। ঠিক আমার কম্পিউটারটা অটোমেটিক ভাবে কি করে, গ্যাপটাকে পূরণ করে দেয় এই বর্ণগুলো দিয়ে। আমি যখন জাস্টিফাইতে ক্লিক করি তখন দেখেন আমার এই বর্ণ কিন্তু নিচে চলে আসে নাই, বা নিচে বর্ণ কিন্তু উপরে চলে আসে না, আসছে না বরং এই লাইনের গ্যাপটা যতটুকু দরকার ততটুকু অনুযায়ী এখানে পূরণ হয়ে গেছে। আবার এই লাইনে যতটুকু গ্যাপ দরকার ততটুকু প্রত্যেকটা ইয়াকে অটোমেটিক ভাগ করে দেওয়া হয়েছে গ্যাপটা, যেটা আমার অদৃশ্যে, আমার জেহানে নাই, আমার চোখে বাঁচতেছে না, কিন্তু কম্পিউটার অটোমেটিক ভাবে কাউন্টিং করে এটা কি করে দিয়েছে, প্রত্যেকটা লাইনকে ভাগ করে দেওয়ার কারণে এটা মিলে গেছে। ফলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যায়, ফলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যায়। এটাই হলো আমার জাস্টিফাইয়ের কাজ। এবার আসেন, জাস্টিফাই তো আপনি বুঝলেন, দুই পাশে ভরাট করে দেওয়াটা আপনি বুঝলেন। আপনার কাছে মনে হচ্ছে প্রতিটা লাইনের মিডলে যে গ্যাপটা রয়েছে, সেই গ্যাপটা একটু কম কম মনে হয়। প্রতিটা লাইন বলতে আপনি বুঝেন, এই একটা লাইন, এটা হলো সেকেন্ড লাইন, এই 2 লাইনের মাঝখানে শেষদার একটা জায়গা আছে না? জি এই শেষদার জায়গাটা আপনি কমাইতে চাইলে কমাইতে পারবেন, বাড়াইতে চাইলে বাড়াইতে পারবেন। এটাকে বলা হয় লাইন স্পেসিং। কি বলা হয়? লাইন ম্যাজিক স্পেসিং। কি বলা হয়? লাইন ম্যাজিক লাইন স্পেসিং, গ্যাপ, স্পেস, গ্যাপ, লাইন স্পেসিং। এই লাইন স্পেসিংটা এই দেখেন, আমি যখন মাউসটা নিয়ে গেলাম তখন কিন্তু আমরা এখানে দেখাচ্ছি, দেখেন লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং পেয়েছেন শিরোনাম নিচে জি 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 আচ্ছা, জি তাহলে আমি যখন এই জায়গায় ক্লিক করব তখন এখানে দেখা যাচ্ছে 1.0। 1.0 মানে হলো সিঙ্গেল। সিঙ্গেল মানে স্বাভাবিক, নর্মালি যেটা থাকা দরকার
ফন্টের লেখার সাইজ অনুযায়ী ওই পরিমাণ গ্যাপে আছে। আবার বলছি, সিঙ্গেল মানে হলো লেখার সাইজ অনুযায়ী যতটুকু পরিমাণ গ্যাপ থাকা দরকার ততটুকু পরিমাণই আছে, এটা হলো সিঙ্গেল। আর সিঙ্গেল থেকে আরেকটু বেশি আছে 1.15, 1.15। 1.15 মানে হলো এই যে এক রয়েছে, ওই এককে যদি আপনি 100 ভাগ করেন, 100 ভাগের 15 ভাগ কিসের সাথে অ্যাড হয়েছে? 1 এর সাথে। 1.15 মানে হলো 1 এবং আরো 1-এর 100 ভাগের 15 ভাগ। তাহলে কি বাড়লো না কমলো? বাড়লো। বুঝে বলেন, বুঝে বলেন, বাড়লো না কমলো? হ্যাঁ, ফাঁকাটা বাড়লো, ফাঁকাটা বাড়ছে। ফাঁকাটা বাড়ছে। তার মানে 1.0 থেকে 1.15টা কি বাড়লো না কমলো? বাড়লো, 1.50, আরো বাড়ছে, 2.0, আরো বাড়ছে, 2.5, আরো বাড়ছে, 3.0। আরো বাড়ছে। তার মানে এই যে আমি চাইলে এভাবে কি করতে পারবো? বাড়াইতে পারবো। তা সর্বনিম্ন কি 1 পয়েন্ট? 3.0 রয়েছে, তো আপনি আরো বাড়াইতে পারবেন। সেটা থাকবে হলো মোর অপশন। কোথায়? মোর অপশন। মোর অপশন। মোর অপশনটা আপনাদেরকে এখন দেখাবো। একদিনে সব দিয়ে ফেললে মাথা গোলাই যাবে। সর্বনিম্ন কি 1 পয়েন্ট? সর্বনিম্ন 1 পয়েন্ট সিঙ্গেল, এর নিচে নামাইতে পারবো। এর নিচে মানে হলো গ্যাপ মাইনাস। এর নিচে মানে এটা কি? গ্যাপ মাইনাস। 1.0 মানে হলো সিঙ্গেল, মানে নর্মালি যেটা থাকে। 1.0 থেকে যদি কম হয় তাহলে সেই নর্মাল গ্যাপ থেকে আরো গ্যাপ কমলো। আর 1.15 মানে হলো গ্যাপ বাড়লো। 1.50 মানে হলো আরো বাড়লো। 2.0 মানে হলো 1 এর ডাবল। 2.5 মানে হলো 1 এর আরো 1.5 গুণ বেশি। 3.0 মানে হলো 1 এর 2 গুণ বেশি। ওকে, জি এটাকে বলা হয় লাইন স্পেস। কি বলা হয়? বলেন, কি বলা হয়? লাইন স্পেস। লাইন স্পেস। আপনি এখানে হাইলাইট কালার শিখেছেন না? হাইলাইট কালার, লেখা জি হাইলাইট কালার বলেছিলাম না? এই যে লেখা হাইলাইট কালার, জি এই লেখা হাইলাইট কালার, এইটা আর এটা অনেকটা সেম, কিন্তু এইটার এক নাম, এটার আরেক নাম। এটার নাম হলো শেডিং আর এটার নাম হলো টেক্সট হাইলাইট কালার। এই শেড দুটো কিন্তু শেডিং, মানে লেখার নিচে জমিনের কালার পরিবর্তন করা। লেখার নিচে জমিনের কালারটা কি মূলত সাদা কালার না? জি সাদা কালারটা পরিবর্তন। কিন্তু এইটার মধ্যে আর এটার মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। দুটার কাজ সেম, দুটার মধ্যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য? আমি এটা দিয়ে আপনাকে দেখাই। এই জায়গার মধ্যে আমি এটা হলুদ দিলাম। আচ্ছা, আমাকে বলুন তো পার্থক্যটা। বলেন, বুঝতেছি না পার্থক্য। দুটাই তো হলুদ, জি, তাহলে পার্থক্যটা কি? পার্থক্য বোঝা যাইতেছে পার্থক্য না। বললাম তো, পার্থক্যটা কোথায়? দুটাই তো সেম। নিচের ডাক আরো বেশি। আরো বেশি না? তার কোনো পার্থক্য বোঝা যাইতেছে না। একটা হলো প্রত্যেকটা ওয়ার্ডের সাথে হবে কালার হবে, একটা হবে না। হ্যাঁ, এটার মধ্যে যে যেখানে লেখা আছে সেখানে হবে colour হবে। মাইকটা আবার সামনে নিয়ে আসেন, আপনার কথা টোটালি বুঝে যায় না। সেটা এখন শোনা যায়? আপনি কি মাইক্রোফোন দিয়ে কথা বলতেছেন? স্যার ল্যাপটপে ক্লাস করতেছি এই জন্য শোনা যায় না, কি সমস্যা জানি না। ল্যাপটপে যদি আপনি ইয়ে করেন বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, এই দুইটার মধ্যে পার্থক্যটা হলো এইটা ঠিক যতটুকু লেখা আছে ততটুকু হাইলাইট কালার হয়েছে, আর এটা যতটুকু লেখা নয়, বরং 3টা লাইন রয়েছে, 3টা লাইনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত কালার হয়েছে। এতটুকুই পার্থক্য।
কালার কিন্তু দুটোই সেম, এটা মনে করেন না যে আলাদা বলছি এই জন্য এটা একটু কালার আপনার চোখে আলাদা ভাবে ভেসে উঠছে, বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হলো এই জায়গায় এটা পূর্ণাঙ্গ লাইনটাই কালার হয়ে যাবে, আর এটা হবে হলো যতটুকু লেখা এটাই হলো আমার টেক্সট হাইলাইট কালার। দুইটা কিন্তু সেম, তাই না? জি স্যার, শুধু খালি এই ছিল আমাদের আজকে ক্লাসের বিষয়বস্তু। আর অনেক কিছু শিখাতে চেয়েছিলাম, বাট আপনাদের উপস্থিতি কম এবং মনে হচ্ছে যে একটু বেশি লোড হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা যথাসময় উপস্থিত থাকবো এবং আরো আগে উপস্থিত হওয়ার চেষ্টা করব, সম্ভব চেষ্টা করব 10টার ভিতরে উপস্থিত হওয়ার জন্য। কারণ আমাদের সময় চলে যাচ্ছে, রমজানও শেষের দিকে, সুতরাং আমাদের খুব দ্রুত মাইক্রোসফট ওয়ার্ড শেষ করতে হবে, বিভিন্ন ধরনের প্রজেক্ট করতে হবে, মাইক্রোসফট এক্সেলে যেতে হবে, এগুলো সব রমজানের ভিতরে শেষ করতে হবে। জন্য আগামী ক্লাস সবাই 10টার ভিতরে ইনশাল্লাহ রেডি থাকবো, যাতে 10টার ভিতরে আমরা উপস্থিত হয়ে যেতে পারি। ক্লাস এ পর্যন্ত কারো প্রশ্ন থাকলে করতে পারে। স্যার আমার হচ্ছে ওই একটু সমস্যা হয়